আজকে আমাদের টপিক হলো চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্স নাকি আমাদের সেন্টেন্স কি এটা জানতে পারবো। সেন্টেন্সের বাংলা অর্থ হলো বাক্য। সেন্টেন্স কাকে বলে? কতগুলো শব্দ বা বর্ণ পাশাপাশি বসে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে কি বলে? সেন্টেন্স অথবা বাক্য বলে। অর্থ অনুযায়ী বাক্য বা সেন্টেন্স 5 প্রকার, আবার গঠন অনুযায়ী 3 প্রকার। অর্থ অনুযায়ী কি কি? অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স এন্ড এক্সক্লেমেটরি সেন্টেন্স। আবার গঠন অনুসারে 3 প্রকার, ওইটা হলো আপনার ওটা হলো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, সরল, জটিল, যৌগিক বাক্য। তা আমরা আজকে অর্থ অনুসারে যে সেন্টেন্স 5টা আছে এই সেন্টেন্স 5টার চেঞ্জিং করবো আমরা। চেঞ্জিং সেন্টেন্স মানে কি? চেঞ্জ মানে হলো পরিবর্তন, সেন্টেন্স মানে বাক্য। তার মানে আমরা বাক্য এক বাক্য থেকে আরেক বাক্যে আমরা কি করব? রূপান্তর করব। এখন অ্যাসার্টিভ সেন্টেন্সের আবার 2টা ভাগ আছে, একটা হলো অ্যাফার্মেটিভ আর একটা হলো নেগেটিভ। অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক বাক্য, নেগেটিভ মানে না বোধক বাক্য। চেঞ্জিং সেন্টেন্স আমাদের কাজ কি? আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে ইন্টারগেটিভ করব অথবা ইন্টারগেটিভকে অ্যাসার্টিভ করতে বলবো। মানে একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সের যে রূপান্তর এটাকে বলে চেঞ্জিং সেন্টেন্স। সর্বপ্রথম আমরা আজকে শিখবো অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ। অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে আমরা ইন্টারগেটিভে রূপান্তর করতে পারি। একদম সহজ। ক্লাস 6 থেকে আমরা এইচএসসি পর্যন্ত একই রুলস পড়তেছি, এরপর আমরা পাই না। রুল 1, অ্যাসার্টিভ সেন্টেন্সের ইন্টারগেটিভ করার নিয়ম। রুল 1-এ আমি লিখছি বি এন্ড এস। এন্ড বি এন্ড এস কি? বিতে বার, এন তে নট, এস তে সাবজেক্ট। তার মানে প্রথমে বি লিখছি, তার মানে প্রথমে কি বসবো? বার বসবো। তারপর আমরা দেখবো নট, নট আছে কিনা। যদি সেন্টেন্সে নট থাকে তাহলে আমরা নট লিখবো না। আর যদি সেন্টেন্সে নট না থাকে তাহলে আমরা নোটের সংক্ষিপ্ত রূপ এন কমা টি আমরা এটা ব্যবহার করব। দেন তারপর আমরা সাবজেক্ট লিখবো, তারপর বাকি অংশ লিখে প্রশ্নবোধক চিহ্ন দিব। এখন আমরা একটা এক্সাম্পল করি। দে আর, এরকম 2 নম্বরটা করতেছি, দে আর হ্যাপি। তাহলে এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আর অ্যাসার্টিভ সেন্টেন্স কেমনে চিনলাম? দেখবে অ্যাসার্টিভ সেন্টেন্স বর্ণনা বোঝাবো প্লাস সাবজেক্টের উপরে বার থাকবো। দে হলো সাবজেক্ট, তারপরে বার আছে। এই অ্যাসার্টিভ সেন্টেন্সের আমরা ইন্টারগেটিভ করবো। এখন তাহলে আমার ফার্স্টে নিয়ম কি? বি এন এস, বি তে বার, তার মানে ইন্টারগেটিভে ফার্স্ট আমার বার বসাইতে হবে। তাহলে এখানে বার কি আছে? এখন কোন বার গুলা বসাবো? কোশ্চেন আসে যে চুবি সাহায্যকারী বা মডাল বার গুলো আছে, ওই বার গুলা বার লিখে দিছি। এখানে দেওয়া আছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, এস, হ্যাড, ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শ্যাল, শুড। এই বার গুলো থাকলে আমরা ফার্স্ট অফ অল এই বার গুলো আগে বসাবো। এখন কোশ্চেন আসে যদি বার না থাকে তখন আমরা কি করব? আমি সবসময় একটা গান বলি যে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি। যখন এই ভার্বগুলো না থাকবো তখন 3টা ভার্ব আসে, একটা হলো ডো, আর একটা হলো ডাস, আর একটা হলো ডিড। ডো ডাস মূলত প্রেজেন্ট টেন্সের ভার্ব, ডিড হলো পাস্ট টেন্সের ভার্ব। তাহলে সাবজেক্টে পরে যদি কোনো মডাল ভার্ব অথবা সাহায্যকারী ভার্ব না থাকে অবশ্যই মেইন ভার্ব থাকতো। এই মেইন ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে হয় ডো অথবা ডাস বসবে, পাস্ট টেন্স হলে ডিড বসবে। এখন স্যার কখন ডো কখন ডাস বসবে? ডাস, ডাস মূলত বসে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হইলে। সহজ কথা, সাবজেক্ট যদি হি, সি, ইট অথবা কোনো ব্যক্তির নাম থাকে থার্ড পারসন সিঙ্গুলার হয়, ওই ক্ষেত্রে আমরা কি লিখবো? ডাস লিখবো। আরো সহজ ভাবে বোঝার জন্য, যদি ভার্বের শেষে এস বা ইএস যুক্ত থাকে, কি যুক্ত থাকলে? এস অথবা ইএস যুক্ত থাকলে তাহলে ওই ক্ষেত্রে আমরা কি লিখবো? এখানে ডাস। এস বা ইএস যুক্ত না থাকলে আমরা কি লিখবো? ডো। ডিড কখন? যদি পাস্ট টেন্স হয়। আমরা যে ভার্বের 3টে রূপ জানি, একটা হলো প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। ম্যাক্সিমাম দেখবেন যে পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম গুলা ম্যাক্সিমামই মানে 100-এর মধ্যে যদি আমরা ভাগ করি 50% আমরা ইডি যুক্ত পাই। তো সহজ করে মনে রাখার জন্য যদি মেইন ভার্বের শেষে ইডি যুক্ত থাকে তাহলে আমরা ডিড ব্যবহার করব। এখন আমরা এক্সাম্পল করি। দে আর হ্যাপি, এখানে ফার্স্ট অফ অল ভার্ব আছে আর, এর জন্য আমি আর আগে বসাইছি। 2 নম্বর কাজ বা দ্বিতীয় কাজ আমাদের নট দেখা, তাহলে এন আছে নট। তাহলে এখানে কি নট আছে? নাই। এর জন্য আমরা নোটের সংক্ষিপ্ত রূপ এন কমা টি ব্যবহার করছি।
দেন আমাদের কি বসাইতে হবে, এস। এস থেকে কি বোঝায়, সাবজেক্ট। সাবজেক্ট কি আছে, দে। আমরা জানি বাক্যের শুরুতে সাবজেক্ট থাকে দে, লেখার পরে বাকি যা আছে সম্পূর্ণ লিখে লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। কেউ যদি ভুল ক্রমে প্রশ্নবোধক চিহ্ন না দেয় তাহলে তারটা 100% ভুল। আরেকটা এক্সাম্পল বুঝি, হি প্লেজ ক্রিকেট। এখন সে ক্রিকেট খেলে, এখানে কোনো মডাল অথবা অক্সিলারি ভার্ব নেই, এম ইজ আর কোনো ভার্ব নেই। তাহলে আমাদের কাজ কি, যে যখন কোনো ভার্ব না থাকবে তখন তিনটা ভার্ব আসবো, ডো, ডাজ, ডিড। তাহলে এইখানে আমরা সাবজেক্টে পরে ভার্ব থাকার কথা, কিন্তু ভার্ব নাই, যেটা আছে এটা হলো মূল ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব যেটা বলি আমরা। ভার্বের শেষে দেখেন এস যোগ আছে, তার মানে এটা প্রেজেন্ট টেন্স। আর এস যোগ থাকলে আমরা কি লিখি, ডাস। তাহলে এখানে আমরা শুরুতে ফার্স্ট ডাস বসাইছি, নট নাই তাই নট দিছি, প্লাস সাবজেক্ট, সাবজেক্ট হি, এখানে হি লিখছি। তারপর যা আছে সম্পূর্ণ লিখবো, প্রশ্নবোধক চিহ্ন দেবো। এখন স্যার এখানে দেখেন প্লে এর শেষে এস যোগ আছে, এর পরিবর্তে আমরা ডাস লিখছি, তাই প্লে এর সাথে এস বা ইএস কোনোটাই যুক্ত করা যাবে না। আরেকটা এক্সাম্পল বুঝি, এখানে ভার্ব কি আছে, ক্যান, তাই ক্যান বসাইছি। নট আছে, নট দিব না। তারপর সাবজেক্ট সি লিখছি। তারপর বাকি যা আছে লিখে প্রশ্নবোধক চিহ্ন। এই নিয়ম কেউ বুঝিনি এরকম কেউ আছে? কারো সমস্যা থাকলে মাইক্রোফোন অন করে বলতে পারেন। হ্যাঁ, কোশ্চেন করো। স্যার, ওই যে শি ক্যান নট সুইম, এটা বুঝি নাই। আচ্ছা, ফার্স্টে ভার্ব আছে, দেখো ক্যান, ক্যান আছে না, হ্যাঁ। ভার্ব ক্যান আছে, এর জন্য ক্যান বসাইছি। নট আছে, তাহলে কি আমি নট দিব? না। না, তাই নট দেয় নেই। এখন তোমার এস, এস মানে সাবজেক্ট, সাবজেক্ট কি আছে, সি। বাকি অংশ লিখে প্রশ্নবোধক চিহ্ন, বুঝছি? তাহলে এটা প্রশ্ন, তাহলে এটা ইন্টারোগেটিভ কেমনে হলো এখানে তো? বুঝছি, হ্যাঁ বুঝছি। বুঝতে পারছি এখন? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা সেকেন্ড রুলে যাই। এভরিবডি অল থাকলে, এভরিবডি অল এর পরিবর্তে আমরা প্রথমে হো বসাবো। এই এভরিবডি অল, সামবডিও থাকতে পারে, এগুলো থাকলে এর পরিবর্তে আমরা হো বসাবো। তারপর ডাজ নট, ডো নট, ডিড নট। একই নিয়ম আগের মতোই, যদি বারো শেষে অ্যাজ এর যোগ থাকে ডাজ, এর যোগ থাকলে ডিড, কোনো যোগ না থাকলে ডো। ম্যাক্সিমাম দেখবো এখানে এস বাই এস বেশি যুক্ত থাকে। এভরিবডি থাকলে ওইখানে ভার্বের বেস ফর্মই থাকে, দেখবেন। দেখেন আমরা করি, এভরিবডি লাভস হিম, তাহলে এভরিবডি আছে, এভরিবডির পরিবর্তে আমরা হো ব্যবহার করছি। তারপরে ডাজ নট, ডো নট, ডিড নট। এভরিবডি বার আছে, লাভস শেষে এস যোগ আছে, এর জন্য ব্যবহার করতে হবে আমাদের কি, ডাজ। এস বি এস যুক্ত থাকলে ডাজ, ডাজ নট বসাইলাম। তারপরে বাকি যা আছে সম্পূর্ণ লিখে প্রশ্নবোধক চিহ্ন। দ্যাটস ইট। নোবডি, নো ওয়ান, নান থাকলে এই তিনটার পরিবর্তে চোখ বন্ধ করে আমরা হো লিখবো, তারপর বাকি যা আছে লিখে প্রশ্নবোধক চিহ্ন। এক্সাম্পল, নোবডি ক্যান সলভ দ্য প্রবলেম। নোবডি আছে, পরিবর্তে হো লিখছি, তারপর যা আছে লিখে প্রশ্নবোধক চিহ্ন। এই দুটো আমার কোশ্চেন আছে। এভরিবডি, নোবডির মধ্যে কারো কোশ্চেন? আশা করি নাই। নেক্সট 4 নম্বর, নেভার থাকলে তার পরিবর্তে আমরা লিখবো এভার। নাথিং থাকলে লিখবো এনিথিং। প্লাস এখন নিয়ম পড়বো এখানে 1 নম্বর, যেমন আমরা ফার্স্টে নিয়ম পড়ছি না, এই ইন্টারগ্রেটিভ করতে গেলে এই নিয়মটা বেশি আসে। বিএনএস প্রথমে বার, তারপরে নট, তারপরে সাবজেক্ট দেখবো, সেম এইটাই করব। জাস্ট এখানে নোটে চিন্তা করব না, কারণ এখানে নেগেটিভ শব্দ নেভার থাকবো, নেভারের পরিবর্তে আমি এভার বসাইতেছি। নাথিং থাকবো, নাথিং এর পরিবর্তে আমি এনিথিং বসাইতেছি। তো অতএব এখানে নট চিন্তা করব না। দেখেন করি এটা, আই নেভার টেল এ লাই। তাহলে প্রথমে বি এন এস চিন্তা করবেন, এখানে এন চিন্তা করবেন না, শুধু বি চিন্তা করেন আগে। বার, কোনো বাদ নাই, এখানে কোনো মডাল বাদ বা অক্সিলারি বাদ নাই। ভার্ব কি, মেইন ভার্ব কি আছে, টেল। মেইন ভার্ব কি আছে এখানে, টেল। এখন এখানে টেল, টেল মেইন ভার্ব আছে টেল, কথা বুঝলেন? এখন এখানে ভার্ব শেষে কি কোনো এস বাই এস, কোনো ইডি, কোনো কিছু যোগ আছে? নাই। এর জন্য আমরা কি বসাইলাম এখানে, ডো।
তারপরে নেভার আছে, নট আছেই, চিন্তা করবেন না এখানে, তাহলে নট আসবো না। তারপরে সাবজেক্ট কি আছে, আই বসাইলেন, নেভারের পরিবর্তে আমরা কি বসাবো, এবার। তারপর যা আছে লিখে প্রশ্ন চিহ্ন। যে ইন্টারগেটিভ যে চারটা বুঝাইলাম, কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। এনি কোশ্চেন? হ্যাঁ, সারা। স্যার ওইখানে ডো বসলো কেন? ডিডও তো বসতে পারতো। কেন? যদি এখানে টোল থাকতো, ডিড বসতো, যদি কি কি বসতো দেখেন, খেয়াল করেন, যদি এখানে টোল থাকতো তাহলে পাস ফ্রম, তাহলে এই ক্ষেত্রে আমরা এখানে ডো বসতো না, এখানে কি হইতো? ডিড। হ্যাঁ, বুঝছি। প্রেজেন্ট ফর্ম থাকলে ডো, আর ইয়েস, পাস্ট থাকলে ডিড, ইয়েস, 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 ইয়েস। আর প্রেজেন্ট এসটিউটি থাকলে থাকলে প্রেজেন্ট থাকলে ডাস। ডোডাস, ডোডাস চিন্তা করবো, আর পাঁচটি ডিড। বুঝতে পারছি? হ্যাঁ, বুঝতে পারছি। এখন যাই আমরা অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি। আজকে আমরা সবগুলো শেষ করবো। অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি। অ্যাসার্টিভ মানে বর্ণনামূলক বাক্য বা বিরোধীমূলক বাক্য। এক্সক্লামেটরি মানে কি, বিস্ময় সূচক বাক্য বা আশ্চর্যবোধক বাক্য যেটা বলি আমরা। একদম সহজ নিয়ম এইটাই আসে, 1 নম্বর রুলস যেটা, এই রুলসটাই আসে পরীক্ষার মধ্যে, এইটাই আসে। বিশেষ করে যারা এসএসসি, এদের 100-এর মধ্যে 100 এই নিয়ম আসেই। এইচএসসি তো দেখলাম বোর্ড কোশ্চেনে অনেকগুলোর মধ্যে আসছে এগুলা, এই নিয়মটা। প্রথমে এক্সক্লামেটরি যদি আমার করতে বলে, ফার্স্ট অফ অল আমি প্রথমে বসাবো আমি হোয়াট, হাউ। এখন কখন হোয়াট কখন হাউ কোশ্চেন আসে, নিচে লিখে দিছি। এভান যদি সেন্টেন্সে থাকে তাহলে হোয়াট, এভান না থাকলে হাউ। তারপরে ভেরি বা গ্রেটের পরের অংশ, সাবজেক্ট, ভার্ব, আশ্চর্যবোধক চিহ্ন। এক্সাম্পলে যে একদম সহজ, হি ইজ ভেরি হ্যাপি। তাহলে প্রথম কাজ হলো আমার হোয়াট অথবা হাউ বসানো। তাহলে এখানে হোয়াট অথবা হাউ কখন বসবো, হোয়াট বসে এ বায়ান থাকলে, এ বায়ান কি আছে, নাই, এর জন্য আমি প্রথমে কি বসাইছি, হাউ। বেরির পরের অংশ, বেরির পরের অংশ কি আছে, হ্যাপি, হ্যাপি লেখছি। তারপরে সাবজেক্ট, সাবজেক্ট আছে হি লেখছি, ভার্ব আছে ইজ লেখছি। এক্সক্লামেটরি করার সময় ভেরি বা গ্রেট উঠে যায়, এটা লেখা যাবে না। শি ইজ এ ভেরি বিউটিফুল গার্ল, তাহলে এখানে এ আছে, এর জন্য হোয়াট বসাইছি। এ আছে, এ বায়ান থাকলে হোয়াট এর সাথে সাথে আমরা এ বায়ান লিখে ফেলবো, তাহলে হোয়াট এ লিখেছি। ভেরি পরের অংশ বিউটিফুল গার্ল লিখলাম, তারপর সাবজেক্ট শি লিখছি, ভার্ব ইজ আছে ইজ লিখছি। কারো কোশ্চেন? কারো কোশ্চেন? নাই, বাট এটা আসে না, এরকম আসে, এটা তাও সহজ। দুঃখ, সুখ বা খারাপ কোনো সংবাদ থাকলে বা বোঝালে আমরা ওইখানে এলাস ব্যবহার করব। আবার যদি খুশি, আনন্দ এগুলো বলতে আমরা ফুরা ব্যবহার করব। নিয়ম দুইটা একই। নিয়ম কি, দুঃখ বোঝাইলে এলাস লিখবো, আনন্দ বোঝাইলে হুরা লিখবো, প্লাস সাবজেক্ট, বার, বাকি অংশ। দেখেন, হি ইজ ডেড, সে মৃত, সে মৃত, তার মানে কি এটা দুঃখের সংবাদ, এর জন্য এলাস বসাইছি, তারপরে যা আছে লেখা আসতে চিহ্ন শেষ। উই হ্যাভ লস্ট দ্য ম্যাচ, আমরা ম্যাচটি হেরে গেছি, তার মানে কি এটা অবশ্যই দুঃখের সংবাদ। যেমন আর্জেন্টিনা ফাইনালে হেরে গেল, খুবই কষ্ট পাইছি, তো দুঃখ বোঝাইছে, এর জন্য কি লিখলাম, এলাস, সাবজেক্ট, যা আছে সম্পূর্ণ লিখে আসলে চিহ্ন। সেম, আনন্দ বোঝাইলে হোরা, উই হ্যাভ ওন দ্য ম্যাচ, যদি ফাইনালে যেতাম খুবই ভালো লাগতো, তাহলে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, তাহলে আনন্দ বোঝাইছে, তাহলে হোরা, যা আছে লেখা আসলে চিহ্ন। আর কোনো সমস্যা? এক্সপ্লেনেটরি না থাকলে একটু না বলেন, শুনি। না। না। আচ্ছা, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, হ্যাঁ বোধক থেকে আমরা না বোধকে রূপান্তর করব। কম আসে। স্যার হ্যাঁ বলেন, কোশ্চেন। এতগুলা একবারে পড়াইলে পারমু? অবশ্যই পারতে হবে।
দেন বেশি বেশি প্র্যাকটিস করবেন তাহলেই পারবেন। অনলি অ্যালং থাকলে যদি কোনো ব্যক্তি বা আল্লাহর নাম বোঝা তাহলে আমরা লিখবো কি নান বাট, কি লিখবো নান বাট। যদি ব্যক্তি বা আল্লাহ বোঝায় আমরা কি লিখবো নান বাট। যদি কোনো বস্তু বোঝায় তাহলে নাথিং বাট, যদি সংখ্যা বোঝায় তাহলে নট মোর দেন অথবা নট লেস দেন, দুইটার মধ্যে একটা। আচ্ছা দেন সবসময় অনলি অনলি পরে শব্দ একটু ফোকাস করবেন, দেখবেন কি বুঝাইছে। অনলি আল্লাহ ক্যান হেল্প আস, তাহলে অনলি পরে শব্দ আল্লাহ আছে, তাহলে আল্লাহরা কি বুঝাইতেছে না যে আল্লাহ শুধুমাত্র কি করতে পারে আমাদের সাহায্য করতে পারে। তাহলে অনলি দ্বারা আল্লাহ বুঝাইছে, তাহলে অনলির পরিবর্তে যেখানে অনলি সেইখানে পরিবর্তন, যেখানে অ্যালন সেইখানে পরিবর্তন। অনলি আছে, অনলি পরিবর্তে আমরা কি লিখলাম নান বাট, যা আছে লিখে দিলাম, শেষ, ইজি। খেয়াল করেন হি হ্যাজ অনলি এ বল, তার একটি শুধুমাত্র একটি বল আছে, তাহলে অনলি পরে শুধু বল, বল মানে বস্তু, জাস্ট অনলি জায়গায় নাথিং বাট, শেষ। হি হ্যাজ অনলি 10 টাকা, তার শুধুমাত্র 10 টাকা আছে, টাকার কোনো জীবন নাই, সংখ্যা বোঝাইছে কয় টাকা আছে 10 টাকা আছে, খেয়াল করেন। তাহলে সংখ্যা বোঝালে আমরা কি নট মোর দেন লিখছি অনলি জায়গায়, শেষ। মোস্ট ইম্পর্টেন্ট এটা আসে মাস্ট হ্যাভ টু থাকলে জাস্ট এর স্থানে দুটা জিনিস বসে, একটা হলো ক্যান নট বাট আর একটা হলো ক্যান নট হেল্প। খেয়াল রাখবেন ক্যান নট বাট বসাইলে আমরা একদম সহজ, শুধু খালি মাস্টের জায়গায় ক্যান নট বাট বসাবো, তারপর যা আছে লিখে দিব। যদি ক্যান নট হেল্প ইউজ করি মেইন বার যেটা থাকবো মূল বারের সাথে কি যোগ করা লাগবো আইএনজি করি। এখন উই মাস্ট ওবি আওয়ার প্যারেন্টস, দেখেন এখানে মাস্ট আছে, মাস্টের পরিবর্তে আমি ক্যান নট বাট বসাইছি, তারপর যা আছে লিখছি, হইছে। আরেকটা নিয়ম কি, যদি ক্যান নট হেল্প বসাই মাস্টের জায়গায় আমি ক্যান নট হেল্প বসাইছি, এই ওবি যে মেইন বার আছে এর সঙ্গে কি যোগ করছি আইএনজি। পার্থক্য শুধু ক্যান নট হেল্প বসাইলে বারের সঙ্গে আইনি যোগ, ক্যান নট হেল্প না বসাইলে কি যা আছে তাই, কোনো পরিবর্তন হবো না, নো চান্স। বোথ আর এন্ড থাকলে, যদি কোনো বাক্যে বোথ এন্ড থাকে, বোথের জায়গায় নট অনলি, এন্ড এর জায়গায় বাট অলসো। দেন বোথ দুলন এন্ড দুলা ওয়ার এক্সাইটেড, তাহলে বোথ আছে নট অনলি লেখছি আর এন্ড এর জায়গায় বাট অলসো লেখছি, আর কোনো পরিবর্তন নাই। অনেক সময় দেখবেন এন্ড দ্বারা দুইটা বাক্য এক করছে বা দুইটা শব্দ এক করছে, দেখবেন ওইখানে নেগেটিভ করার নিয়ম কি, সেম ওই আগের চিন্তা করবেন, বোথ আর এন্ড এর চিন্তা করবেন নট অনলি বাট অলসো, মানে এন্ড আছে তার মানে ওইখানে উদ্যোগ কি আছে, মানে না থাকেও আছে বোথ, চিন্তা করতে হবে এটা। যেমন হি ওয়াজ দ্য অবিডেন্ট এন্ড দ্য জেন্টল, খেয়াল করেন এখানে এন্ড আছে, তার মানে এই দুইটা শব্দ যেমন অবিডেন্ট এন্ড জেন্টল এই দুইটা শব্দটা এক করছে, তাহলে এন্ড এর জায়গায় তো আমি কি বাট অলসো লিখবই, লিখছি। তাহলে এই যে অবিডেন্ট এর আগে আমি কি লিখে দিব খালি নট অনলি, শেষ। এখন দেখেন এভরি ওয়ান অথবা শুধু এভরি থাকলে, এভরি বডি, এভরি পার্সন, যদি এই এভরি প্লাস কমন নাউন থাকে, কমন নাউন কোনগুলা স্যার, কমন নাউন হলো আমি সহজে বলি নিক নেম। নিক নেম মানে কি, যেটা সরাসরি নাম বোঝাবো না কিন্তু ওই নামের ইঙ্গিত দিব, ওইটার বলে কমন নাউন। এখন যদি কমন নাউন থেকে এভরি পরে বা অল থাকে, যদি নেগেটিভ করতে বলে, তাহলে ফার্স্ট অফ অল আমরা এভরি বা ওই শব্দগুলো পরিবর্তে লিখবো দেয়ার ইজ নো। তারপরে অ্যাটাচড ওয়ার্ড মানে কি জানো, এই এভরি ওয়ান, এভরিবডি, এভরি পারসন বা এভরি প্লাস নাউন বা শুধু এভরির পরে যে শব্দটা থাকবে ওই শব্দটা ব্যবহার করবো, প্লাস বাকি যা আছে প্লাস বাট লেখবো, তারপর বাকি যা আছে সম্পূর্ণ লিখে দিব। দেখেন এভরি মাদার লাভস হার চাইল্ড, তাহলে এভরি পরিবর্তে আমরা দেয়ার ইজ নো লিখছি, এভরি পরে শুধু মাদার আছে মাদার লিখছি, নিয়মের বাট লিখছি, প্লাস যা আছে সম্পূর্ণ লিখে দিচ্ছি। অ্যাজ সন অ্যাজ থাকলে এর পরিবর্তে আমরা লিখবো নোশন আর হ্যাড, সাবজেক্ট ভার্বের 3 নম্বর রূপ মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, কমার পরিবর্তে আমরা কি লিখবো দেন লিখবো, তারপর যা আছে লিখে দিন। দেখেন অ্যাজ সন অ্যাজ দ্য থিপ মানে চোর, স দ্য পুলিশ চোরটি যত দ্রুত পুলিশকে দেখলো, হি রান এউয়ে সে দৌড়ে পালালো। তাহলে এখানে অ্যাজ সন অ্যাজ আছে, অ্যাজ সন অ্যাজ এর পরিবর্তে নোশন আর হ্যাড বসাইছি, সাবজেক্ট সাবজেক্ট কি অ্যাজ সন অ্যাজ এর পরে দেখবেন সাবজেক্ট থাকবে, দা থিপ, শুধু থিপ তার সাবজেক্ট না, নির্দিষ্ট করে বলেছি চুট্টি, দা থিপ সাবজেক্ট। ভার্বের 3 নম্বর রূপ দেখেন সাবজেক্টের পরে একটা বার থাকবো স এর 3 নম্বর রূপ কি সিন লিখলাম, তারপর যা আছে লিখবি, কমা যেখানে সেইখানে দেন।
আচ্ছা, প্রতিশব্দ নট যুক্ত করে বিপরীত শব্দ হবে। দেন এন্ড খেয়াল করে দেখেন এখানে বিপরীত শব্দের নিয়ম। এই যে এতগুলো নিয়ম পড়লাম, আরো পড়ি। আচ্ছা, বাকি নিয়মগুলো শেষ করে পরে 8 নম্বরটা বোঝাই, তাহলে সুবিধা হবো। অলওয়েজ, যদি অলওয়েজ থাকে, অলওয়েজ এর জায়গায় আমরা লিখবো নেভার প্লাস বিপরীত শব্দ, অ্যাডজেক্টিভের বিপরীত শব্দ। কার বিপরীত শব্দ? প্রতিশব্দ মানে এখানে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের কি শব্দ? বিপরীত শব্দ। দেখেন, রাবেন অলওয়েজ অ্যাটেন্ড দ্য ক্লাস, তাহলে এখানে অলওয়েজ অলওয়েজ জায়গায় নেভার লিখছি। এখন সর্বদা সে ক্লাসে উপস্থিত থাকে, তাহলে একটা গুণ বুঝাইছে অ্যাটেন্ড দ্বারা। অ্যাডজেক্টিভ কি? যেটা দ্বারা নাউনের, নাউন মানে কি? যেটা সাবজেক্ট থাকে বা কোনো ব্যক্তি, নাউনের দুষ গুণ সংখ্যা অবস্থা পরিমাণ বুঝায়, তাকে আমরা বলি অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাটেন্ড উপস্থিত, এটা গুণ বুঝাইছে, সে প্রতিদিন উপস্থিত থাকে। তাহলে এই অ্যাটেন্ড, অ্যাটেন্ডের বিপরীত শব্দটা কি? অ্যাবসেন্ট থাকে, মিসেস দ্য ক্লাস, সে ক্লাস মিস করে, তাও হবো। বা অ্যাবসেন্ট দ্য ক্লাস দিলে হয়েছে। ঠো ডট ডট টু থাকলে ঠো এর জায়গায় সো, টু এর জায়গায় দ্যাট, প্লাস সাবজেক্ট আবার লিখবো, পুনরায় সাবজেক্টটা লিখবো। আবার লেখার পরে এখানে লিখে দিই, আবার পুনরায় সাবজেক্টটা লিখবেন, মানে সাবজেক্টের প্রণাম যেটা বলে আমরা, সাবজেক্ট প্লাস প্রেজেন্ট টেন্স হলে ক্যান নট, পাস্ট টেন্স হলে কুড নট। সহজ করে বুঝাই, দেখেন এক্সাম্পল দেখলেই বুঝবেন। হি ইজ টু উইক টু ওয়ার্ক, তাহলে ঠো আছে, এখানে খেয়াল করেন, এখানে ঠো আছে, এইখানে টু আছে, তাহলে ঠো এর জায়গায় আমি লিখছি সো, টু এর জায়গায় আমি লিখছি দ্যাট। তারপরে সাবজেক্ট, সাবজেক্ট পুনরায় হি, এই যে হি লিখছি। তারপরে ক্যান নট অথবা কুড নট, প্রেজেন্ট টেন্স থাকলে ক্যান নট, প্রেজেন্ট টেন্স এর চিহ্ন কেমনে? বারবার দেখবেন এস বি এস, মেন ভার্ব থাকলে মেন ভার্বের সঙ্গে এস বি এস যুক্ত হবে, অথবা এখানে ম্যাক্সিমাম দেখবেন কি থাকবো? এম ইজ আর এর মধ্যে থাকে। এম ইজ আর থাকলে, এম ইজ আর থাকলে ক্যান নট, ওয়াজ ওয়ার থাকলে কুড নট, এই জাস্ট ক্যান নট বসাই দিছি, তারপর বাকি যা আছে লিখে দিছি। এখন ইউনিভার্সাল ট্রুথ মানে চিরন্তন সত্য, যে দেখবেন বাক্যটা চিরন্তন সত্য, তাহলে তখন ওটার নেগেটিভ কেমনে করবেন? জাস্ট ওটার ইন্টারগেটিভ করে দিবেন। চিরন্তন সত্য থাকলে ওটা জাস্ট ইন্টারগেটিভ করে দিবেন, তাহলে হয়ে যাবো গা। আচ্ছা, এখানে কোনটা কোশ্চেন আছে স্যার? নেগেটিভ বা এতগুলো যে পড়াইলাম, চেঞ্জিং সেন্টেন্স সারা, সারা মাইক অন করে বলো। দেখেন, চেঞ্জ ইন ডিগ্রি, ডিগ্রি 3 প্রকার: পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। এখন আমি এই 3টা ডিগ্রি চিনবো কেমনে? নো আদার ভেরিয়েবল থাকলে পজিটিভ ডিগ্রি, দেন এনি আদার, দেন অল আদার, অথবা দেন মোস্ট আদার, দেন ফিউ আদার থাকলে কম্পারেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি চিনবো কেমনে? ইএসটি শব্দ থাকতে পারে, অথবা দা বা ওয়ান অফ দা থাকবো। এই শখটা কেন দিছি আমি? দেখেন, খুবই গুরুত্বপূর্ণ শখটা। ধরেন ডাকটা এক কোশ্চেনটা, আমার একটা ডাক আছে, যে বাক্যটা আছে কম্পারেটিভ ডিগ্রিতে, আমার করতে বললো পজিটিভ, তাহলে আমার নো আদার অথবা ভেরিফাই ইউজ করতে হবে একটা। কখন নো আদার ইউজ করবো, কখন ভেরিফাই ইউজ করবো? দেন জাস্ট চিন্তা করে, দেন এনি আদার, দেন অল আদার, এই 3টা থাকলে আমি বসাবো হলো নো আদার। ধরেন ডাকটা সুপারলেটিভ আছে, পজিটিভ করতে বললো, তা থাকলে বসাবো নো আদার। মানে নো আদারের সই যেগুলো আছে ওইগুলো থাকলে বসাবো নো আদার। আবার ভেরিফিউ এর সই যেগুলো আছে এগুলো থাকলে বসাবো আমরা কি? ভেরিফিউ। যেমন মোস্ট আদার, দেন ফিউ আদার, ওয়ান অফ দা থাকলে বসাবো কি আমরা? ভেরিফিউ। সেম উল্টা চিন্তা করেন, ধরেন পজিটিভে আছে নো আদার, আপনার করতে বলছে কম্পারেটিভ, তখন আমরা বসার লাগবো কি? দেন এনি আদার অথবা দেন অল আদার। ভেরিফিউ আছে আপনার কম্পারেটিভ করে দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার। ধরেন ওয়ান অফ দা আছে আপনার করতে বলছে পজিটিভ, তখন আপনার কি বসার লাগবে? ভেরিফিউ। জাস্ট যার যার সই, চিন্তা করবেন এটা। এখন যে কোনো ডিগ্রি আমরা পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করার একটা নিয়ম পড়ে, প্রথমে নো আদার অথবা ভেরিফিউ। আমি কিছুক্ষণ আগেই বললাম যে কখন নো আদার কখন ভেরিফিউ বুঝাইলাম। ডিগ্রির পরের অংশ, ডিগ্রির পরের অংশ বলতে বোঝায় কি? এটা খাতা মনে নোট করে নেন, অথবা আমি বলি শুনেন ভালো করে। যদি বাক্যটা বা সেন্টেন্সটা যদি কম্পারেটিভ ডিগ্রিতে থাকে, আচ্ছা এটা আদানটা দেখ, আদানটা হ্যাঁ,
আচ্ছা। আচ্ছা, তাহলে পজিটিভ পজিটিভ ডিগ্রি করার নিয়ম কি? যে কোনো ডিগ্রি থেকে প্রথমে নো অদার অথবা ভেরি ফিউ বসাবো, তারপর ডিগ্রির পরের অংশ। এখন ডিগ্রির পরের অংশ আমরা কেমনে চিনবো? যদি সেন্টেন্সটা কম্পারেটিভ ডিগ্রিতে থাকে, এই যে দেন এনি আদার, দেন অল আদার, দেন মোস্ট আদার, দেন ফিউ আদার, এই শব্দগুলোর পরে যে সম্পূর্ণ অংশটুকু থাকবে ওইটুকু আমরা লিখে ফেলবো, ওইটুকু বলে ডিগ্রির পরের অংশ। যদি দা বা ওয়ান অফ দা থাকে, দেখবেন দা বা ওয়ান অফ দা পরে একটা সুপারলেটিভ ডিগ্রি ফর্ম থাকবে, যেমন ইএসটি যুক্ত থাকতে পারে। কোন ইএসটি যুক্ত শব্দের পরের অংশটাই কি ডিগ্রির পরের অংশ। তারপরে সো অথবা এস, পজিটিভ ডিগ্রির কি ফর্ম? পজিটিভ ফর্ম। একটা ডিগ্রি তিনটা ফর্ম, যেমন ডিগ্রি তিন প্রকার: পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। ধরেন একটা আমি শব্দ লিখলাম টল, একটা শব্দ লিখি টল, একটা শব্দ হলো টল, এর শেষে যদি আমি ইএসটি যোগ করি তাহলে হয়ে গেল সুপারলেটিভ। যদি ইয়ার যোগ করি তাহলে হয়ে গেল কি কম্পারেটিভ। ইএসটি আর বাদ দেন, যেটা থাকবে ওটা কি পজিটিভ। এলো ডিগ্রির ফর্ম। কিছু কয়েকটা আছে যে মুখস্থ করা লাগে আলাদা, যেমন গুড, বেটার, বেস্ট, এগুলো আছে। হ্যাঁ, কিছু আছে মোর, মোস্ট যুক্ত, এগুলো মুখস্থ করবো, এগুলো আমি দিয়ে দিব। আচ্ছা, সো তারপরে কি আবার নিয়মের সো বা এস। এখন খেয়াল করেন, যদি বাক্যে নট থাকে, এক জায়গায় সো লিখবো, এক জায়গায় এস লিখবো। যদি বাক্যে কি থাকে, নট না থাকে, তখন এক জায়গায় দুইটাই কি লিখবো, এস এস লিখবো। তারপরে সাবজেক্ট, শেষ। এখন আমরা করি কানাডা ইজ ওয়ান অফ দা কোলেস্ট কান্ট্রিজ ইন দা ওয়ার্ল্ড। তাহলে এখানে ওয়ান অফ দা আছে, তার মানে এটা কি আছে, কিসে আছে, সুপারলেটিভ আছে। সুপারলেটিভ থাকলে আমার পজিটিভ করার নিয়ম প্রথমে আমরা কি বসানো লাগবে, নো আদার অথবা ভেরি ফিউ। যেহেতু ওয়ান অফ দা আছে, ওয়ান অফ দা সই পজিটিভে কি আছে, এটি আছে, ভেরি ফিউ। তাহলে আমি ভেরি ফিউ বসাইলাম, বসাইছি ভেরি ফিউ। ডিগ্রির পরের অংশ। এখন খেয়াল করেন, আমি ডিগ্রি পরের অংশ কি বলছিলাম, যেহেতু সুপারলেটিভ আছে, সুপারলেটিভে দা বা ওয়ান অফ দার পরে একটা শব্দ থাকবো ইএসটি যুক্ত, যেমন দা বা ওয়ান অফ দা আছে, এরপরে কলেস্ট ইএসটি যুক্ত শব্দ আছে, এরপরে যা থাকবে সম্পর্ক লিখবো, যা আছে সম্পর্ক লিখছি কান্ট্রি ইন দা ওয়ার্ল্ড। তারপর বার, বার কি আছে, ইজ। তাহলে ইজ আমি বলছিলাম যে ভেরি ফিউ যদি বসাই, বারবের পোরাল ফর্ম। এম থাকলে, এম ইজ থাকলে কি লিখবো আমরা, আর ওয়াজ থাকলে কি লিখবো আমরা, আর। হ্যাঁ, এখানে ইজ আছে, আমি কি লিখলাম, আর। তারপর নিয়মে কি সো বা এস, যেহেতু কোনো নট নাই এর জন্য এস। তারপরে কোলেস্ট আছে, তাহলে পজিটিভ ফর্ম কি হবে, ইএসটি বাদ দিব, কোড এস। তারপর যা সাবজেক্ট, সাবজেক্ট কি আছে, কানাডা, কানাডা লিখছি। দেন এটা করি, দেন তাহলে এখানে দেন এনি আদার আছে, খেয়াল করেন। দেন এনি আদার থাকলে এটা কিসে আছে, কম্পারেটিভ আছে। দেন এনি আদার থাকলে এটা কিসে আছে, কম্পারেটিভ। যে দেন এনি আদার কম্পারেটিভ আছে, তাহলে পজিটিভ করার সময় কি বসবো, নো আদার। তাহলে আমি এটা নো আদার বসাইলাম, নো আদার, নো আদার। তারপরে কি ডিগ্রি পরের অংশ। দেন এনি আদার থাকলে তার তারপরে যা থাকবে সম্পূর্ণ তো ডিগ্রি পরের অংশ, প্লেয়ার ইন দা টিম। তারপর নিয়মের কি বসানো লাগবো, বার, বার কি আছে, ইজ, তাহলে ইজ বসাইলাম। বসানোর পরে কি নিয়মে সো বা এস, তাহলে একবার সো ইউজ করুন যেহেতু নো আদার আছে, সো। তারপর ডিগ্রি কি ফর্ম, পজিটিভ ফর্ম। বেটার আছে, গুড, বেটার, বেস্ট, ডিগ্রি ফর্ম বুঝেন, পজিটিভে গুড, কম্পারেটিভে বেটার, সুপারলেটিভে বেস্ট। তাহলে পজিটিভে কি বসবো, গুড। তারপর আবার নিয়মের কি লিখবো, এস, কারণ যেহেতু নো আদার, একটা সো একটা এস। তারপর সাবজেক্ট, সাবজেক্ট কি আছে, হি। বুঝি নেই গে, পজিটিভ বুঝি নেই কে, কোশ্চেন আছে কারো পজিটিভে? না। গুড। কম্পারেটিভ সুপারলেটিভ আরো সহজ, খেয়াল করেন। কম্পারেটিভ করতে বললে প্রথমে সাবজেক্ট বসামু, তারপরে বার বসামু, তারপর কম্পারেটিভ ফর্ম বসামু ডিগ্রি, তারপরে দেন এনি আদার, দেন মোস্ট আদার, দেন ফিউ আদার, অথবা দেন কখন বসামু এটা বক্সের মধ্যে আমরা বুঝতে পারছি। প্লাস থেকে লিখুন, বাকি অংশ লিখে দিব। দেখেন, কিপ্রিয়া ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য টিম। তাহলে ওয়ান অফ দ্য আছে মানে এটা কি আছে, সুপারলেটিভ আছে, আমার করতে হবে কি কম্পারেটিভ। তাহলে ওয়ান অফ দ্য আছে নাকি, প্রথমে আমি কি বসাই আগে,
কম্পারেটিভ সাবজেক্ট, সাবজেক্ট কি আছে? কিবরিয়া। কিবরিয়া বসাইলাম। তারপর নিয়মে কি? বার, বার কি আছে? ইজ বসাইলাম। এখন ডিগ্রি এর কি ফর্ম? কম্পারেটিভ ফর্ম। তাহলে এই যে বেস্ট আছে ডিগ্রি ফর্ম, ওয়ান অফ দ্য পরে দেখেন বেস্ট এর কম্পারেটিভ ফর্ম কি? আমরা জানি গুড, বেটার, বেস্ট। তাহলে গুড হলো পজিটিভ, পজিটিভ, বেটার হলো কম্পারেটিভ, আর বেস্ট হলো কি? সুপারলেটিভ। তাহলে এখানে কি হবে? বেটার। যেহেতু আমরা কম্পারেটিভ করতেছি, যে ডিগ্রি করবো ওই ডিগ্রির ফর্ম বসাইতে হয়, বেটার। তারপর নিয়মের কি? আমার দেন এনি আদার, দেন অল আদার, দেন মোস্ট আদার, দেন ফিউ আদার। যেহেতু ওয়ান অফ দা আছে, ওয়ান অফ দা কি আছে দেখেন তো, এদিক ওয়ান অফ দা দিকে কি আছে? মোস্ট আদার অথবা ফিউ আদার। তাহলে আমরা দেন মোস্ট আদার লিখলাম, দেন মোস্ট আদার। তারপর বাকি যা আছে লিখে দিব আমরা, প্লেয়ার ইন টিম। বুঝি নাই কে? সহজ না? জি স্যার। স্যার তাহলে ফিউ আদার কখন বসাম? হুম, ফিউ আদার তুমি বসে এটা, ফিউ আদার সমস্যা হতো না তো, আমি মোস্ট আদার লিখি, ফিউ আদার লিখতো। দুটোর মধ্যে একটা লিখলেই হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন পরেরটা দেখেন, নো আদার প্লেয়ার ইন দ্য টিম ইজ সো গুড অ্যাজ রাজু। এইটা কোন ডিগ্রিতে আছে? নো আদার আছে মানে কি আছে? এটা পজিটিভে আছে। এখন শান্তনু আমার কাছে কোশ্চেন, তোমার কাছে কোশ্চেন, দেখো তোমার কাছে একটা কোশ্চেন হলো যে আমরা কম্পারেটিভ করার সময় প্রথমে সাবজেক্ট বসাই নাকি? তাহলে এইখানে সাবজেক্ট কোনটা? এই বাক্যে সাবজেক্ট কোনটা বলো তো? জি স্যার। নো আদার প্লেয়ার ইন দ্য টিম ইজ অ্যাজ গুড। সাবজেক্ট হইতে সাবজেক্ট, রাজু, রাজু, আছে। সাবজেক্ট কোথায়? রাজু। কারণ আমরা রাজু। যখন, আমরা যখন পজিটিভ করছি, পজিটিভের নিয়ম পড়ছি, বাক্য পজিটিভ থাকে, সাবজেক্ট কই থাকে? বাক্যের শেষে। শেষে থাকে। তার মানে বুঝতে হবে তোমার, যদি কম্পারেটিভ সুপারলেটিভ দুই শেষে। করতে বলে যদি ডাকটা পজিটিভে থাকে, সাবজেক্ট কই থাকবো? বাক্যের শেষে। 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 এখানে আমার সাবজেক্ট হলো কি? রাজু, রাজু লিখলাম। তারপরে বার, বার কি আছে? ইস লিখলাম। লেখার পরে নিয়মের কি? আমার ডিগ্রি এর কি ফর্ম? পজিটিভ। এই কম্পারেটিভ করতেছি না, কম্পারেটিভ ফর্ম না? কম্পারেটিভ। হ্যাঁ। তারপরে আমার ডিগ্রি ফর্মটা কই থাকবো? পজিটিভে থাকলে সো আর এস এর মাঝখানেই তো থাকবে, মধ্যেই তো থাকবে। তাহলে এখন দেখেন গুড আছে, পজিটিভ ফর্মটা কি আছে? গুড। তাহলে গুডের, এটা তো আছে গুডের কম্পারেটিভ ফর্ম কি? বেটার, কম্পারেটিভ। কম্পারেটিভ। বেটার। তারপর নিয়মের কি? দেন এনি আদার, দেন অল আদার, দেন মোস্ট আদার। নো আদার আছে, নো আদার সই কি? এদিকে কি আছে দেখেন তো, দেন এনি আদার। তাহলে আমরা এখানে কি লিখবো? দেন এনি আদার। তারপর বাকি যা আছে লিখে দিব, প্লেয়ার ইন দ্য টিম। সমাজ গিয়া? বুঝতে পারছি? সুপারলেটিভ, কম্পারেটিভ সুপারলেটিভের নিয়ম স্যার কাছাকাছি। এ যে জুড়ে পড়বো। এই একবারের বউকে আরেকবার নিব? যে নিব অর্থ চরিত্রে ঠিক নাই। তার মানে এক বাক্যের না। চিহ্ন আরেক বাক্যে যাবে না। বুঝতে পারছি? কোশ্চেন কে করছো? বুঝতে পারছো কি জি বলছি? স্যার। আচ্ছা, দেখেন জি স্যার সুপারলেটিভ বুঝছি। প্রথমে সাবজেক্ট, বার, তারপর দা অথবা ওয়ান অফ দা, সুপারলেটিভ ফ্রম ডিগ্রির বাকি অংশ। দেখেন ভেরিফিউ আছে, আছে না ভেরিফিউ? তাহলে সাবজেক্ট কি হবো শেষে? কাবির, কাবির। তারপর কি লিখবো আমরা? বার, বার কি আছে? আর আছে। এখন এখানে খেয়াল করেন, ভালো করে খেয়াল করে বলুন তো, এখানে আর হবে? এখানে কি আর লিখবো? না স্যার, ওয়ার, না ওয়াস। হ্যাঁ, ওয়াসে না গেলে কি? স্যার। ওয়াসে কেন গেলেন? তাহলে কি যাম? না স্যার এনাকে ই হবো। ইজ কি হবো। হবে বলেন? স্যার ইজ হবো। গুড, ইজ হবে। ইজ। আমি ইস কিছুক্ষণ কেন আগে হলো? বলছি। আচ্ছা এই যে আমি বুঝাই, আমি কিছুক্ষণ আগেই বলছি, যখন পজিটিভ করালাম তখন বলছি যে ভেরিফিউ এর ক্ষেত্রে বারবার প্লুরাল ফর্ম হয়, ইজ থাকলে আর, ওয়াজ থাকলে অয়ার। এখন আপনি তো আর ভেরিফিউ রাখতেছেন না, আপনি করতেছেন কি?
সুপারলেটিভ, তাহলে ভেরি ফিউ তো উল্টে যাব, তখন তার মানে আড্ডা তখন উল্টে যাবো, তখন কি হয়ে যাবো গা, ইস। বুঝাইতে পারছি? ইস। তাহলে এখানে কি হলো, ইস। তারপর আমার কি দা অথবা ওয়ান অফ দা, তাহলে আছে কি এখানে ভেরি ফিউ। ভেরি ফিউ এদিক কি আছে দেখেন তো বক্সে, এই যে ভেরি ফিউ, এই দিকে সুপারলেটিভ আছে কি ওয়ান অফ দা, তাহলে এখানে আমরা কি লিখবো, ওয়ান অফ দা, ওয়ান ওয়ান অফ অফ দা। দ্য। তারপর ডিগ্রি এর কি ফর্ম, সুপারলেটিভ ফর্ম, টল আছে, তাহলে টলের সঙ্গে আমরা সুপারলেটিভ আছে, তাহলে কি যখন সুপারলেটিভ ইএসটি টলেস্ট, বাকি যা আছে লিখে দেন ম্যান ইন দ্য প্লেস। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, পিডিএফ দিমু, এরপর এটা হোমওয়ার্ক করবেন, 2 নম্বরে হোমওয়ার্ক করবেন, ওটা বললাম না আমি। এখন দেখেন একটা ব্যতিক্রম নিয়ম আছে একটু, এটা পরীক্ষার মধ্যে আসে, দেখবেন নো আদারও নাই, ভেরিফিও নাই, শুধু আছে এস এস। বুঝতে পারছি? শুধু কি আছে, এস হুম। এস এস। এস। এস এস। তার মানে ওটা পজিটিভ ডিগ্রি, তাহলে তখন ওইটাকে যদি কি করতে বলে, কম্পারেটিভ করতে বলে, রূপান্তর করার নিয়ম কি, প্রদত্ত সেন্টেন্সের শেষে কি যে সাবজেক্টে থাকবে, ওই সাবজেক্ট লিখে, আমরা জানি তো পজিটিভে থাকলে সাবজেক্ট কই থাকবে, শেষে থাকবে, ওটা শুরুতে নিয়ে আসবো, আমরা ফার্স্টে নিয়ে আসবো বার। তারপরে কি বসানো লাগবে আমার, নট। পজিটিভ ডিগ্রি ফ্রম, কম্পারেটিভ ফ্রম, তারপরে লিখবো কি দেন, তারপর বাকি যা আছে লিখে দিব সেন্টেন্সে দেন, প্রথম প্রদত্ত সেন্টেন্সের প্রথম সাবজেক্ট। এখন খেয়াল করি আমরা, দেখেন হি ইজ অ্যাজ গুড অ্যাজ হিজ ব্রাদার, তাহলে এখানে মনোযোগ দেন, এখানে কোনো নো আদার কোনো ভেরিফাই আছে, নাই, না। এসএস আছে, তাহলে আমার কম্পারেটিভ করতে বলছে। শুধু এসএস থাকলে প্রথমে আমরা কি করব, প্রদত্ত যে সেন্টেন্সের শেষে সাবজেক্ট থাকবো তা আমরা শুরুতে নিয়ে আসবো, তাহলে এস এর পরে সাবজেক্ট কি আছে, হিজ ব্রাদার আছে না, ব্রাদার। হুম। শেষের সাবজেক্টটা আমরা আগে নিয়ে আসছি, হিজ ব্রাদার। তারপর তারপরে বার বার কি আছে, ইজ। ইস লিখছি, তারপর ইজ নেমের কি নট, নট লিখছি, ডিগ্রির নট। কম্পারেটিভ ফর্ম, সোয়ার এস এর এস এর মাঝখানে তো ই থাকবো, ডিগ্রি ফর্ম থাকবো, গুড, গুডের কম্পারেটিভ হ্যাঁ, ফর্ম বেটার লিখছি, নিয়মের কি লিখবো, বেটার। দেন, হুম। দেন লিখলাম। প্রথম খেয়াল করেন, তাহলে সি আছে, এখানে হি আছে, হি কি এখানে সাবজেক্ট থাকবো না অবজেক্ট হয়ে যাবো গা, অবজেক্ট। তাহলে হি এর অবজেক্ট কি হলো, হিম। বুঝছি? হিম। হ্যাঁ। বুঝতে পারছি? জি স্যার। এ হলো ডিগ্রি। জি এখন স্যার। এই 3টা নিয়ম যদি বুঝেন আপনি, যে কোনো ডিগ্রি করবেন, আটকিবেন না, যে কোনো ডিগ্রি করবেন, চ্যালেঞ্জ দিয়ে দিলাম, জান। জি স্যার। বুঝতে পারছি? বাসায় এখন, আচ্ছা নিয়মগুলা পড়তে হবো স্যার। হুম, নিয়ম পড়বো কালকে, তারপরে কালকে বুট করাবেন। ইয়েস। এখন বাসায় আপনাদের কাজ হলো নিয়মগুলা কি করা, পড়া। পড়া। আহ, নিয়ম পড়ে সুন্দর করে বাসায় গ্রুপ প্র্যাকটিস করবেন, যেটা সমস্যা হবে সেটা আমাকে বলবেন, আমি বুঝাই দিব, ঠিক আছে? আর কালকে তো ঠিক আমি আছে প্র্যাকটিস স্যার। করাম ওই বোর্ডের, জি তারপর আপনারা করবেন, হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো এখানে সমাপ্ত। আল্লাহ হাফেজ। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।